আর একবার নৌসিন ড্রাগ এডিক্টেড হয়ে পড়ল। ড্রাগ নিয়ে পড়ে থাকতো আর সাংবাদিকদের ফোন করে উল্টোপাল্টা কথা বলতো বলতো আমি ড্রাগস নিয়েছি, এই নিউজ করুন। ব্যাপারটা নিজে নিউজ করলে এই ইন্ডাস্ট্রিতে একদিনও টিকতে পারতো না সে। সে বড় সামলেছি, প্রতিটা পথে পথে বাঁচিয়েছি ওকে। আর কি পেয়েছি? ওরা হতবিহ্বল হয়ে লক্ষ্য করলো আশাদের চোখ ছলছল করছে, যে কোনো সময় টপটপ করে গড়িয়ে পড়বে অবিরাম অশ্রুধারা। ওরার হৃদস্পন্দন মুহূর্তেই বেড়ে গেল কয়েক গুণ, সেই সঙ্গে বেড়ে গেল অস্থিরতা। সুপারস্টার আশাদ হক, যার জন্য পাগল কোটি কোটি ভক্ত, তার চোখে জল মানায় না। এই জন্যই লোকে বলে সাফল্যের সঙ্গে আনন্দের কোনো যোগসূত্র নেই। একটা মানুষ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেলেও কষ্টে জর্জরিত থাকতে পারে তার মন। চোখের জল মোছার কোনো প্রকার উদ্যোগ না নিয়ে আশাদ আবারও বলতে লাগলো, ওই রাতে একটা ফোন এলো আননোন নাম্বার থেকে। তুমি জানো, আমি আননোন নাম্বার রিসিভ করি না। সেদিন কি মনে করে করলাম কে জানে, না করলে বোধহয় হয়তো ভালো হতো। দীর্ঘশ্বাস ফেলে আশাদ বলল, ফোন করেছে একটা লোক, ভারী কণ্ঠস্বর তার। নামটা কি যেন? অনেকটা সময় নিয়ে নাম মনে করার চেষ্টা করলো আশাদ। মনে পড়তেই বলল, কবির। নিজেকে নৌসিনের খালাতো ভাই বলে পরিচয় দিল। ওর বেশিরভাগ আত্মীয় স্বজনদের আমি চিনি না, তাই অবাক হইনি। লোকটার কথার মধ্যে একরাশ ভদ্রতা। ভদ্রভাবে কথা বলল পুরোটা সময়। শেষে বলল, আপনার স্ত্রীর পেটে যে বাচ্চাটা আছে সেটা আমার। তাকে নিজের বলে পরিচয় দিবেন না প্লিজ। নৌসিন যেন আমার সন্তানের কোনো ক্ষতি না করে। নির্বাক বনে গেল ওরা। নিজের কানকে বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। নওশিন নওশিনই কাজ করেছে? কি করে সম্ভব? তার মতো ভালো মেয়ে আর দ্বিতীয়টি নেই। আর সেই নওশিনী কিনা? আশাদ দৃঢ় গলায় বলল, বিশ্বাস করিনি আমি, একবারে বিশ্বাস করিনি যে মানুষটাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি তার উপরে এতটুকু বিশ্বাস আমার আছে। প্রথমে ভেবেছিলাম লোকটা মজা করছে, পরে দেখলাম কবি তার কথায় অনড়। প্রমাণ চাইলাম, পেয়েও গেলাম। দাঁড়াও, এখানে সব রেখে দিয়েছি, কিছুই ডিলিট করিনি। আশাদ ব্যস্ত হয়ে পড়ল পকেট থেকে তার ফোনটা বের করতে। ওরা আটকে উঠে বলল, স্যার থাক না, এসব আমি দেখতে চাই না। কেন দেখবে না? এই ছবিগুলো দেখে আমি প্রতিনিয়ত ভেতরে ভেতরে শেষ হয়ে যাই। তবেও দেখি, বারবার দেখি, তবুও একবার দেখতে পারবে না কেন? ফোন ঘেটে অনেকটা সময় নিয়ে কি যেন খুঁজলো আশাদ। কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোন ধরিয়ে দিল অরার হাতে। স্ক্রিনে ভেসে ওঠা ছবিটার দিকে তাকাতে 1 সেকেন্ডের মাথায় চোখ সরিয়ে নিল অরা। এই ছবি দেখা তার পক্ষে সম্ভব নয়। নওশিনকে সে সবসময় আদর্শ বলে মনে করেছে, চেয়েছে তার মতো হতে। নিজের আদর্শকে, তার আদর্শ হারিয়ে পরপুরুষের গায়ে ঢলে পড়া দৃশ্য দেখা অরার জন্যে কষ্টকর। কিছু জিনিস কখনো জানতে নেই। আরশাদ এবং নওশিনের এই ডিভোর্স নিয়ে তার কৌতূহলের কমতি ছিল না। তবে আজ প্রকৃত কারণটা জানার পর থেকে মনে হচ্ছে না জানলেই বোধহয় ভালো হতো। প্রচণ্ড কষ্ট হচ্ছে অরা, যদিও বিচ্ছেদের জন্য মনে মনে কখনো দোষারোপ করেনি আরশাদকে, কিন্তু নওশিনকেও তো করেনি। অরা নওশিনকে আদর্শ মনে করে বলে এই সত্যি মেনে নিতে কষ্ট হচ্ছে অরার। না জানি আরশাদের কতটা কষ্ট হয়েছিল। সে তো প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিল মানুষটাকে। আরশাদ থেমে থেমে বলল, পৃথিবীতে সব কিছুর রিপ্লেসমেন্ট থাকে, তাই না ওরা? আমি সময় দিতে পারি না, সারাদিন ব্যস্ত থাকি। সেজন্য আমার রিপ্লেসমেন্ট খুঁজে নিল আমার ভালোবাসার মানুষটা। অরার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে, কোনো কিছুই সহ্য হচ্ছে না। একটা দিনও আমি নৌসেনকে ছাড়া কল্পনা করতে পারি না। ইভেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট আলাদা হয়ে যাওয়ার কথা আমি ভাবিনি। ভেবেছিলাম কি করে ক্ষমা করে দেওয়া যায় ওকে। ক্ষমা করতে কষ্ট হতো, তবুও করে দিতাম। ভালোবাসছিলাম তো। এই ভালোবাসা জিনিসটাকে আমি সব থেকে ঘৃণা করি। চট করে আসে আর চলে গেলে একেবারেই চলে যায়। ডিভোর্সের কথা প্রথমে ওই তুললো, আমার সঙ্গে থাকলে নাকি ভুল করেই যাবে, তার থেকে ভালো একসঙ্গে না থাকা। তিক্ত সত্যটা সহ্য হচ্ছে না, আরশাদকে কষ্টে দেখাটা সহ্য হচ্ছে না। আরশাদের বলা প্রতিটা শব্দে ওরা কেবল অবাকই হয়ে যাচ্ছে। এত বড় একটা ভুল করলো, অথচ কোনো অনুতাপ নেই নওশিনের মাঝে। বিশ্বাস হচ্ছে না তার চিরচেনা ম্যাম এমনটা করেছে। বারবার মনে হচ্ছে যেন ভিন্ন এক নওশিনের গল্প শুনছে সে। আরশাদের চোখ মুখ শক্ত হয়ে উঠল। কষ্টে জর্জরিত মুখটা ক্রমেই ছেয়ে যাচ্ছে কাঠিন্যে। কঠিন গলায় আরশাদ বলল, ঠিক ওই মুহূর্তে আমার সব ভালোবাসা উধাও হয়ে গেল। নৌসনের প্রতি সর্বক্ষণ ক্ষুণ্ণ একটা টান অনুভব করতাম, সেই টানটাও চলে গেল। চোখ খুলে গেল আমার। নিজেকে প্রশ্ন করতে লাগলাম,
কেন ক্ষমা করতে চেয়েছিলাম তাকে? সব কিছুর ক্ষমা হলেও বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা হয় না। তুমি বলো। অরা নাসূচক মাথা নাড়ালো। ওই বাচ্চাটার সাথে নৌসিন কি করেছে আমি জানি না, জানতেও চাইনি। ওই সময়টা আটকে ছিল আমার জীবন। এত বড় একটা শখ পেয়েছি, এই শখ থেকে রিকভার করা কোনোদিনও সম্ভব হবে না আমার পক্ষে। আমি বেশি কিছু চাইনি ওরা, আমি চেয়েছিলাম কেউ এসে আমার পাশে দাঁড়াক, আমাকে বুঝুক, সাপোর্ট করুক। কিন্তু পেলাম কি? শুধুই কটাক্ষ। অরার খুব ইচ্ছে হলো বলতে, আমি আপনার পাশে আছি স্যার। কিন্তু বলতে পারলো না। ভেতর থেকে কিছু একটা এসে আটকে দিল তাকে। আমার মা জানতো না ডিভোর্সের আসল কারণ কি। পত্রপত্রিকায় লেখা দেখে তার ধারণা হয়ে যায় আমার কারণে ডিভোর্স হয়েছে। ফোন করে ইচ্ছা মতো কথা শোনালো। মায়েদের কাজেই তো শাসন করা। আমার মামাকে জীবনে বহুবার শাসন করেছে, তবে সেইবারের মতো কষ্ট আমি কোনোদিনও পাইনি। মা আমাকে বলল নৌসিনের মতো ভালো একটা মেয়ে থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য সে কোনোদিনও ক্ষমা করবে না আমাকে। আমার মতো মানুষকে ছেলে হিসেবে পরিচয় দিতে তার লজ্জা লাগে। তোমার কি মনে হয় ওরা, আমি কি এতটাই খারাপ? সাবধানে চোখের জল মুছে অরা আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, না স্যার, কখনো না। এখানে আপনার তো কোনো দোষ নেই। আপনি কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন? কষ্ট পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছি তো। কষ্ট না পেলে বরং কেমন খাপছাড়া লাগে জীবনটা। এই ভালোবাসা জিনিসটা এমন কেন? কখনো মনে এনে দেয় পৃথিবীর সব থেকে সুখময় অনুভূতি, আবার এই ভালোবাসায় পারে হৃদয়টাকে কয়েক হাজার টুকরোয় ভেঙে ফেলতে। অরা মনে মনে ঠিক করলো এই জীবনে কাউকে ভালোবাসবে না। সীমাকে আজ অপরূপ সুন্দর লাগছে। তার পরনে লাল পেরে সাদা শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, চোখে কাজলে রাঙানো, আর কপালে ছোট্ট একটা লাল টিপ। তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সর্বক্ষণ ঠোঁটে লেগে থাকা হাসিটা। এই সাজের সঙ্গে হালকা কিছু গয়না না হলে ঠিক জমছে না। এই যেমন দুহাত ভর্তি লাল চুড়ি, কানে বড় কানের দুল, গলায় রঙিন কোনো হার। সীমার আলমারিতে একরাশ গয়নাগাটি পড়ে আছে, কিন্তু কাঙ্ক্ষিত গয়নাগুলো খুঁজে পাচ্ছে না। বিরক্তিতে তার গা জ্বলে যাচ্ছে। অরা বিছানার উপর বসে হাই তুলতে তুলতে বলল, লাল শাড়ির সাথে লাল চুড়ি পরতে হবে এমন কোনো কথা কি আছে? হাতের কাছে যা পাস তাই পরে জানা। সীমা চুড়ি খুঁজতে খুঁজতে ভ্রু কুচকে বলল, এই তুই ফ্যাশনের কি বুঝিস রে? এত বড় মেয়ে মানুষ হয়েছিস, অথচ আজ পর্যন্ত একটু সাজগোজ করতে দেখলাম না। মিনিট কয়েকের মাঝে সীমা খুঁজে পেল তার কাঙ্ক্ষিত সকল গয়না। গয়নাগুলো পরে আয়নার সামনে এসে দাঁড়ালো। অরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার বান্ধবীর দিকে। এই মেয়েটাকে প্রকৃতি একটু বেশি সুন্দর করে পাঠিয়েছে। সীমা আঁচল ঠিক করতে করতে বলল, তুই সত্যি যাবি না? অরা শুকনো গলায় বলল। না রে, মন ভালো নেই। সীমা আয়নার দিক থেকে চোখ দুটো না সরিয়েই বলল, মন খারাপ করার কি আছে? আমি তো আগেই বলেছিলাম ওই মেয়ের নির্ঘাত কোনো দোষ আছে। না হলে আশাদের মতো সোনার টুকরো একটা ছেলের থেকে কেউ আলাদা হয়ে যায় কিভাবে? কাল রাত থেকে আরশাদ আর নওশিনের ডিভোর্সের প্রকৃত কারণ জানার পর থেকে সীমা রাগে ফুঁসছে। নেহাত ভার্সিটির বর্ষবরণ উৎসবে যেতে হবে বলে মুখে একটা কৃত্রিম হাসি ধরে রেখেছে। মনে মনে তার রাগ সকল সীমানা অতিক্রম করে গেছে। সীমা ঝাঁঝালো কণ্ঠে বলল, একে তো আরশাদের উপর চিট করলো, তার উপরে আবার অন্য একজনের বাচ্চাকে আরশাদের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো। ছি, আমার বিশ্বাস হয় না জানিস। তুই না ছবি দেখেছিস? অরা বিভ্রান্ত গলায় বলল, দেখেছি, কিন্তু মানুষটাকে তো 4 বছর ধরে দেখছি। একটা ভালো মানুষের ছবি কল্পনা করলে যা পাওয়া যায়, ম্যাম ঠিক তাই। সবসময় হাসি মুখে কথা বলবে, কখনো উঁচু গলায় কথা বলবে না। ভুল করলে সুন্দরভাবে বুঝিয়ে বলবে। আর সেই মানুষটাই কিনা। আচরণ দিয়ে মানুষের অন্তরটা বিচার করা ঠিক না ওরা। সেভাবে হিসাব করলে তো আশাদের মতো খারাপ মানুষ এই পৃথিবীতে নেই। স্যারের আচরণ যে খারাপ তা কিন্তু বলছি না, মাঝে মাঝে একটু রেগে যায়, এই যা। সীমা আয়নার সামনে থেকে সরে এলো। বিছানায় অরার পাশে বসতে বসতে বলল, ফ্যান হিসেবে ওর ওপর খুব গর্ব হচ্ছে জানিস? কেন? কারণ আশাদ ভালো অভিনেতা হওয়ার সাথে সাথে ভালো একটা মানুষও। হঠাৎ রেগে গেলেও ওর মনে কোনো মার প্যাচ নেই। কিন্তু এই নওশিনকে আমার এক ফোঁটাও ভরসা নেই। দেখবি ভবিষ্যতেও ওই মেয়ে আশাদের জীবনে ঝামেলা করবে। অরা অবিশ্বাসের সাথে বলল, ধুর, কি যে বলিস। সীমা আক্ষেপের সাথে তেজি গলায় বলল, আমার কোনো কথাই দেখি তোর বিশ্বাস হয় না। নওশিনের মনে মনে বিশাল প্যাচ। কিছুদিন আগে ইন্টারভিউতে এসে কি করেছে জানিস? কাঁদো কাঁদো গলায় বলছে, ডিভোর্স হয়েছে তো কি হয়েছে,
সন্তানের মা হিসেবে আমি কি সম্মান পেতে পারি না? সবই পাবলিকের সিম্প্যাথি পাওয়ার ধান্দা, বুঝলি? আরে বাবা, আশার তোকে সন্তানের মা হিসেবে সম্মান করে বলেই তোর কুকর্ম কেউ জানে না। ডিভোর্সের পর আশাদকে নিয়ে কত আজে বাজে কথা লেখা হয়েছে, সেই নিয়ে বেচারা আজও কষ্ট পায়। দেশের সব থেকে বড় সুপারস্টারও কেন শুধু শুধু মিথ্যা অপবাদ বয়ে বেড়াতে যাবে? চাইলেই পারতো ওর আসল চেহারাটা সবার সামনে তুলে ধরতে, করেনি কারণ নওশিন ওর বাচ্চার মা। তুই এত রেগে যাচ্ছিস কেন? কি করব, রাগে আমার রক্ত টকবক করছে। একে তো চিট করলি, নিজেই সেদে সেদে ডিভোর্স নিলি, তারপরে আবার যার উপর চিট করলি তাকেই ব্যবহার করে পাবলিকের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবি। আমি তোকে বলে দিলাম, ওরা ওই নওশিনকে যদি কোনোদিন সামনে পাই, ওর একটা হাড়ও আস্ত রাখবো না আমি। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ওরা বলল, হয়েছে হয়েছে, এই কথাটা আবার মানুষকে বলে বেড়াবি না কিন্তু। আমার তো ইচ্ছে করছে টিভির ইন্টারভিউতে গিয়ে ওর মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে। সীমার পাগলামিতে ওরার হাসি পেয়ে গেল। হাসিটা ঠোঁটে ধরে রেখেই বলল, আচ্ছা, মানুষ বিশ্বাস করবে তোর কথা? আমি তো কথার কথা বললাম, কিন্তু আরশাদের এতটাও ভালো মানুষ হওয়া উচিত নয়। নওশিন যদি বেশি বাড়াবাড়ি করে, ওর উচিত এই সত্যিটা ফাঁস করে দেওয়া। সীমা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরার মনে হলো বিরাট বোকামি হয়ে গেছে। সীমার সঙ্গে বর্ষবরণ উৎসবে গেলেই ভালো হতো। আজকের এই দিনে শুধু শুধু বাড়িতে বসে আলসেমি যাপন করার কোনো মানে হয় না। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটায় সকলের মন আনন্দের দোল খেলে বেড়ায়। অবশ্য ওরা এক্ষেত্রে ব্যতিক্রম। বিশেষ বিশেষ দিনগুলোতে তার মনে আনন্দে উসখুস করে না। যে মানুষ জীবনে অজস্র কষ্ট আর যন্ত্রণা পেরিয়ে আসে, বিশেষ দিন উদযাপনের জন্য মন কেঁদে ওঠে না। উদযাপনের লোভে নয়, ওরা ঘর থেকে বের হতে চাচ্ছে নিজের থেকে পালানোর উদ্দেশ্যে, মনটাকে ব্যস্ত রাখার উদ্দেশ্যে। কাল রাত থেকে মনের মাঝে বিচিত্র এক অস্থিরতা কাজ করে যাচ্ছে। এই অস্থিরতার কোনো মাত্রা নেই, কোনো বৈশিষ্ট্য নেই। মনে হচ্ছে বুকের উপর কেউ শক্ত একটা পাথর চেপে ধরে রেখেছে। পাথরটার কারণে স্বাভাবিকভাবেই শ্বাস নেওয়া যেন কষ্টকর হয়ে উঠেছে। ওরা ভেবে পায় না আরশাদের কষ্টে তার এত কষ্ট হচ্ছে কেন, বারবার কেন ইচ্ছে করছে কোনো এক জাদুর বলে তার সমস্ত কষ্টগুলোকে এক নিমিষেই দূর করে দিতে। আরশাদের মনের গভীরতম স্তরে জমে থাকা কথাগুলো যে ওরা জেনে গেছে, এই খবর কি আরশাদ জানে? খুব সম্ভবত না। ড্রাঙ্ক অবস্থায় কথাবার্তার উপরে মানুষের নিয়ন্ত্রণ থাকে না। তার উপর আবার আরশাদ মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করে প্রায় অচেতন হয়েছিল। ওই অবস্থায় কাকে কি বলেছে তার নিজেরই মনে থাকার কথা নয়। স্বাভাবিক অবস্থায় যে কথাগুলো আরশাদ কাউকে বলতে পারেনি, অস্বাভাবিক অবস্থায় বলে দিয়েছে ওরাকে। এই ব্যাপারটাই যেন অস্বস্তি আরো বাড়িয়ে দিচ্ছে। যে কথাগুলো আজ ওরা জানে, সেগুলো তো তার জানার কথাই ছিল না। কাল বাড়ি পৌঁছে বিছানায় ঢলে পড়ে আরশাদ। ঘুম নির্ঘাত এখনো ভাঙেনি। মতিউরকে জানিয়ে রাখা হয়েছে আরশাদের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যেন ওরাকে খবর দেওয়া হয়। একটা পার্টির নিমন্ত্রণ এসেছে। নববর্ষ উপলক্ষে পার্টির আয়োজন করেছে জনপ্রিয় অভিনেতা আরিয়ান আলম। আজ রাতের পার্টির নিমন্ত্রণ এসেছে আজ সকালে। এ আর নতুন কিছু নয়। সেলিব্রিটিরা হুটহাট করে পার্টির আয়োজন করে, আবার হুটহাট করেই মানুষকে নিমন্ত্রণ দেয়। সাধারণত এ ধরনের নিমন্ত্রণ এলে ওরা আরশাদকে জিজ্ঞেস না করে ভদ্রভাবে না বলে দেয়। বিনয়ী গলায় বলে, স্যার আজ ব্যস্ত আছেন, কিন্তু আপনার পার্টিতে অ্যাটেন্ড করতে পারলে তিনি অনেক খুশি হতেন। কথাটা এক বিন্দুও সত্য নয়। পার্টিটাটি আরশাদের একেবারেই পছন্দ নয়। তার থেকেও বেশি অপছন্দের একরাশ মানুষের মুখোমুখি হওয়া। তবে আজকের পার্টির কথা আলাদা। আরিয়ান আরশাদের অনেক ভালো বন্ধু। প্রায় একই সময়ে দুজনের আগমন ঘটে ইন্ডাস্ট্রিতে। আরশাদ মনে করে এই ইন্ডাস্ট্রিতে তার একমাত্র ভালো বন্ধু আরিয়ান। তাই তার নিমন্ত্রণ আরশাদকে না জিজ্ঞাসা করে ফিরিয়ে দেওয়া যায় না। মগ ভর্তি কফি বানিয়ে জানালার কাছে এসে বসলো ওরা। কাল সারা রাত কি ভয়ঙ্কর ঝড়টাই না হলো, অথচ সেই ঝড়ের কোনো রেশ নেই আজকের প্রকৃতির মাঝে। মাথার উপর সূর্যটা ঠিকই ছড়িয়ে যাচ্ছে তার তীব্রতা। এরই মাঝে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে মতিউরের নাম। এর মানে একটাই, আরশাদ উঠে গেছে। ওরা আর মতিউরের ফোন রিসিভ করলো না। আজ কেন জানি অযথা কথা ব্যয় করতে ইচ্ছা করছে না। ওরা সরাসরি ডায়াল করলো আরশাদের নাম্বারে। কয়েকটা রিং হওয়ার পর ফোন রিসিভ করলো সে। ওরা কিছু একটা বলতে যাবে তার আগেই অপর প্রান্ত থেকে আরশাদ গম্ভীর গলায় বলল, বাসায় চলে এসো ওরা, কুইক। কোনো মানে হয়? এই ছেলেটার কাণ্ডজ্ঞান বলে কিছু নেই। না হলে কেউ সরকারি ছুটির দিনে একটা ম্যানেজারকে কাজ করতে ডাকে? যদিও ইন্ডাস্ট্রির কাজের ধরনের সঙ্গে কর্পোরেট অফিসের কোনো মিল নেই। অনেক সময় এমনও হয় শুক্রবার দিন শুটিং পড়ে গেছে। ওরা উদযাপন করে না তো কি হয়েছে, ছুটি কাটানোর অধিকার তো সবারই আছে। হাজারো অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ওরা। আরশাদের নির্দেশের উপর দ্বিমত পোষণ করার সাহস বা ইচ্ছা কোনোটাই তার নেই। তার পেটের ভিতর হাজারো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আরশাদের বাড়িতে এর আগেও অসংখ্যবার তার যাওয়া হয়েছে, তবে কোনোবারই এই অনুভূতিটা হয়নি। কালকের ঘটনার পর থেকে আরশাদের মুখোমুখি হতে কেমন ভয় ভয় লাগছে। যদিও ভয়ের কোনো কারণ নেই। আরশাদের তো সেই ঘটনার লেশমাত্র মনেই নেই।
আরশাদকে দেখে হতভম্ব মরে গেল অরা। তার চোখে মুখে বিচিত্র এক প্রশান্তির ভাব, চোখ দুটোতে বিরাজ করছে একরাশ স্নিগ্ধতা। পরনে সাদা শার্টে যেন সেই স্নিগ্ধতা কয়েক গুণ বেড়ে গেছে। কে বলবে এই একই মানুষ গত রাতে ড্রিঙ্ক করে একাকার কাণ্ড ঘটিয়েছে। শেষ বিকেল সিনেমার শুটিং শেষ হয়েছে ঠিকই, কিন্তু শুটিং এর পরেও সিনেমার পেছনে অনেকটা সময় দিতে হয় অভিনেতাদের। বেশিরভাগ সময় যায় ডাবিং এর পিছনে। সিনেমায় আমরা অভিনেতাদের যে কণ্ঠস্বর শুনি তার কোনোটাই দৃশ্য ধারণ করার সময়কার নয়, সেগুলো আলাদা করে স্টুডিওতে ধারণ করা হয়। শুটিংয়ের সময় আশেপাশ থেকে নানা অবাঞ্ছিত শব্দ ভেসে আসতে পারে, যার ফলে সংলাপ পরিষ্কার শোনা যায় না। সংলাপ বুঝতে যাতে দর্শকের কোনো অসুবিধা না হয়, তাই শুটিংয়ের পর সকল দৃশ্যের সংলাপগুলো আলাদাভাবে স্টুডিওতে ধারণ করা হয়। এরপর এডিটের সময় দৃশ্যের উপর আলাদা ধারণকৃত সেই সংলাপগুলো বসিয়ে দেওয়া হয়। শেষ বিকেল সিনেমার পেছনে আর কতদিন ব্যয় করতে হবে তার একটা হিসাব করতে অরাকে ডেকে পাঠানো। অরা তার ল্যাপটপ খুলে বসেছে। আরশাদের আগামী দিনগুলোর শিডিউল ওখানেই গুছিয়ে লেখা আছে। আরশাদ গম্ভীর গলায় বলল, ডাবিং শেষ হতে কতদিন লাগবে? আমি ডিরেক্টরের সাথে কথা বলছি স্যার। তিনি বললেন আপনি সময় দিতে পারলে 4 থেকে 5 দিনের ভিতরেই শেষ হয়ে যাবে। তাহলে নেক্সট উইকের রবিবার থেকে বৃহস্পতিবার ডেট দিয়ে দাও। অরা ভদ্রভাবে বলল। মঙ্গলবার দেয়া যাবে না স্যার, ওই দিন অ্যাডের প্রিমিয়ার ইভেন্টে যেতে হবে আপনাকে। আরশাদ বিরক্ত গলায় বলল। ও, আরশাদের বিরক্তির যথাযথ কারণ আছে। বিজ্ঞাপনের ইভেন্টে সাংবাদিকরা গিজগিজ করে, আরশাদকেও বাধ্য হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিতে হবে তাদের প্রশ্নের উত্তর। সেটা কোনো সমস্যা নয়, সমস্যা হলো সীমা অতিক্রম করে যাওয়া সাংবাদিকদের প্রিয় কাজ। আরশাদকে পেয়েই তারা অবাঞ্ছিত প্রশ্নে ঝুলি খুলে বসবে, সবটাই তার ব্যক্তিগত জীবনকে ঘিরে। অরা বলল,